কিরে বাবা, অসময়ে বাসায় আসলে যে? শরীর খারাপ লাগছে? জবাব না পেয়ে অস্থির হয়ে যান আরজু বেগম। তিনি ছেলের কপালে হাত রাখতে যান, ছিটে মেরে হাত সরিয়ে দেয় আয়ান। তার ছেলেই তার মুখের উপরে কখনো কথা বলতো না। ছোট ছেলে একটু বাঁকা পথে চললেও বড় ছেলে কখনো চোখ তুলে কথা বলতো না। সেই ছেলে মায়ের হাত ছিটকিয়ে মেরে সরিয়ে দিয়েছে, এটা যেন বিশ্বাস হচ্ছে না তার। তিনি অবাক চোখে তাকিয়ে আছেন ছেলের দিকে। তাকে আরও অবাক করে দিয়ে ছেলে তার সামনে থেকে হন হন করে চলে গেলেন। নিজের রুমে ঢুকে শব্দ করে দরজা লাগিয়ে দেয়। আরজু বেগম অবাক নয়নে তাকিয়ে আছেন সেদিকে। পরপরই সেখান থেকে ভাঙার আওয়াজ পাওয়া যায়। আরজু বেগম দৌড়ে উপরে আসেন, দরজা ধাক্কাতে শুরু করেন, কিন্তু তার আওয়াজ ভিতর অবধি পৌঁছাচ্ছে কিনা কে জানে। একটার পর একটা জিনিস ছুঁড়ে মারছে, যা ফ্লোরে পড়ে ভেঙে চূর্ণ বিচূর্ণ হচ্ছে, তার আওয়াজ পাওয়া যাচ্ছে। আরজু বেগমের ডাকে সাড়া না দেওয়ায় তিনি ছুটে চলে যান নিচে। ব্যস্ত হাতে ফোন করেন আয়ানের বাবাকে। সোহরাব সাহেব অসময়ে স্ত্রীর ফোন পেয়ে অবাক হন। সচরাচর অফিস টাইমে তার ওয়াইফ তাকে ফোন করে না, তাই কাল বিলম্ব না করে ফোন তুললেন। হ্যাঁ আরজু, কিছু বলবে? আয়ান কোথায়, সে খেয়াল আছে তোমার? কেন, কি হয়েছে? ওর পিএ নাজিয়া তো বলল নতুন এমপ্লয়ের সাথে বেরিয়েছে নাকি তোমার ছেলে। নতুন এমপ্লয়ারের সাথে বেরিয়েছে, আর তুমি সেটা খেয়াল রাখবে না? কোথায় গেল, কি হলো সেটা দেখবে না? কেমন বাবা তুমি? আরে হয়েছেটা কি তা তো বলবে। কি হয়েছে তা জানি না, তবে আয়ান বাসায় আসছে, প্রচুর রেগে আছে। আসছে পর থেকে একটি কথাও বলেনি, রুম আটকে বসে আছে। রুমের একটি জিনিসও বোধহয় আস্ত নেই। কি বলো, কি হয়েছে? জানি না আমি, তুমি তাড়াতাড়ি বাসায় আসো। তোমার এই দুই ছেলেকে নিয়ে আমার আর শান্তি নেই। একজনের পিছনে লাগাই যেন আরেকজনের কাজ ছিল। ছোট থেকে তা সামলাতে সামলাতে এতদূর আনছি, এখন আবার কোন ভূত চেপেছে মাথায় কে জানে। ও এখন আমার ছেলে হয়ে গেছে, তোমার কিছু না? এই থামো, আসছি আমি। এই হচ্ছে আরেক আজব জাতি, সিরিয়াস মোমেন্টেও স্বামীর ভুল ধরে কথা শোনাবে। কি বলছো? না কিছু না, বলছি আমি আসতেছি এখনই। হাফ অ্যান আওয়ার হয়ে গেছে, সোহরাব সাহেব রওনা দিয়েছেন, এখনও পৌঁছাননি। আয়ানের ঘর থেকে ভাঙার আওয়াজ আসছে না এখন, আর পরিবেশ আপাতত শান্ত আছে। এর মধ্যে সোহরাব সাহেব বাসায় এসে পৌঁছান। ব্যাগটা সোফায় ফেলে দৌড়ে ছেলের রুমের সামনে আসেন। আরজু বেগম সেখানেই দাঁড়িয়ে আছেন এখনও। সোহরাব সাহেব কয়েকবার দরজায় করাঘাত করেন, ছেলের নাম ধরে ডাকেন, কিন্তু ভিতর থেকে কোনো সাড়া পান না। একটু ভয় পেয়ে যান দুজনেই। অজানা ভয় আঁকড়ে ধরেই দুজনকে। এরপর বাচ্চাদের মতো যেন খেলনা বা চকলেট দেওয়ার কথা বলে, সেই রকম সুরে সোহরাব সাহেব ছেলেকে শুধালেন। কি হয়েছে বাবা, বল আমাকে। তোর কি চাই সেটা বল, শুধু তুই যা চাবি সেটাই এনে দিব। প্রমিস কর সেটা দেবে। হ্যাঁ দিব। তোমার ছোট ছেলে চাইলেও দেবে না? এই কথা শুনে সোহরাব সাহেব আর আরজু বেগম দুজন এর মুখ চাওয়াচাওয়ি করেন। দুজনের চেহারাই এবার ফুটে ওঠে বিরক্তির ছাপ। সেই এক ঝামেলা, আবার দুই ভাইয়ের দ্বন্দ্ব। তারা ভেবেছে কি না কি হয়েছে, সেই ছোট থেকে এদের দুজন এর দ্বন্দ্ব মিটতেছে না। বিয়ে দিলে এদের দুজনকে দুই ছেলের বাপ হয়ে যেত। তারা এখনও নিজেদের মধ্যে লড়াই করে। তারপর সোহরাব সাহেব নিজেকে শান্ত করে শুধালেন, কি চাই? দেবে তো? হ্যাঁ দিব, বেরিয়ে আসো। আয়ান দরজা খুলে বেরিয়ে আসে। বেরিয়ে আসার সাথে সাথে আয়ান কান টেনে ধরে আরজু বেগম। আহ মা, লাগছে তো, ছাড়ো। হতচ্ছাড়া ছেলে, আমার সায়নটার বাড়ি ছেড়ে চলে গেছে, এখনো তুই ওর সাথে লড়াই করিস? এইগুলো ভাঙছিস কেন? উহ মা, লড়াই করিনি তো, আমি কিনবো আবার। গম্ভীর কণ্ঠে সোহরাব সাহেব বলেন। মা ছেলের কীর্তি শেষ হলে বলো, কথা শেষ করে যাব আমি। অফিস টাইমে কি একটা অবস্থা, এত ঢঙের কোনো মানে আছে? বাবা, আমি মোটেও ঢং করছি না, আমি সিরিয়াস, আমি বিয়ে করতে চাই। ছেলের কথায় অবাক এর চরম পর্যায়ে সোহরাব আরজু জুটি। ভূতের মুখে রাম নাম শুনছে যেন এই রকম রিয়াকশন তাদের। এভাবে হাঁ করে আছো কেন? তুই বিয়ে করবি মানে? তাহলে কি সিরাতকে পেয়েছিস? না। তাহলে বিয়ে কিভাবে করবি? অন্য মেয়েকে করবো। এটা কেমন কথা?
এতদিন সিরাতের জন্য বিয়ে করলি না, যত মেয়ের ছবি দেখালাম সব রিজেক্ট করলি, তাহলে এখন কিভাবে এই মেয়েকে বিয়ে করবি? এত কিছু জানি না, তবে এই মেয়েকে আমি বিয়ে করতে চাই না, এটাই ফাইনাল। সে বুঝলাম, মেয়ের বাবা মেয়ের সাথে আমরা কথা বলবো, তার জন্য এমন ভাঙচুরের কি দরকার ছিল? এগুলো কি ওই মেয়ের জন্য ভেগেছি নাকি? তাহলে তোমার ছোট ছেলের জন্য। কি বলছিস এসব? ঠিকই বলছি, তোমার ছোট ছেলেও সেই একই মেয়েকে বিয়ে করতে চায়। এই কথা শুনে চুপ হয়ে যান সোহরাব সাহেব। এটাও শোনার বাকি ছিল, দুই ভাই এখন এক মেয়েকে নিয়ে লড়াই করবে। সোহরাব সাহেব আরজু বেগমের দিকে তাকায়, চোখাচোখি হয় তারা সাথে। আরজু বেগম ও ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে। আরজু, আমি যা ভাবছি তুমিও কি তাই ভাবছো? হুম। আরজু, তোমার ছোট ছেলেকে ফোন দাও, ফোন দিয়ে বলো বাসে আসতে। আমি পারবো না, তুমি দাও। উফ, আমি বললে কি তোমার গুণধর ছেলে বাসে আসবে? তুমি দাও। হুম, দিচ্ছি। এরপর আরজু বেগম উঠে গিয়ে সায়নকে ফোন দেয়। মায়ের ফোন পেয়ে অবাক হয় না সায়ন, ও যেন জানতো এমনটাই হবে। হ্যাঁ আম্মু, কি বলবে বলো। কি অঘটন ঘটিয়েছিস শুনি? আমি আবার কি অঘটন ঘটাবো? যা করার তোমার বড় পুত্র করেছে। ভালোভাবে কথা বল। তুই কি দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছিস? এজন্য তোকে পড়ালেখা শিখিয়ে মানুষ করেছে? আম্মু, এইভাবে কেন বলছো? যেন আমি বড় কোনো পাপ করে ফেলেছি। করছিসই তো। বড় ভাই একটা মেয়েকে পছন্দ করেছে, সেই মেয়ের দিকে তুই তাকাস কিভাবে? দিন দিন বেয়াদব নয়, নির্লজ্জ হয়ে যাচ্ছিস তুই। আম্মু, তোমার কোথাও ভুল হচ্ছে। আমি কারো দিকে নজর দিইনি। আমার গুণধর বড় ভাই আমার ভালোবাসার মানুষের উপর নজর দিয়েছে। তোর ভালোবাসার মানুষ মানে? জি আম্মা জান, আপনি তো জানতেন একজনকে আমার ভালো লাগে। আপনাকে বলেছিলাম সময় হলে দেখাবো। সেই মেয়ের উপর আমার ভাই নজর দিয়েছে। আয়ান এসব করেছে? আমি বিশ্বাস করি না। হ্যাঁ, তোমার বড় ছেলে একদম সাধু পুরুষ, সব আমার দোষ। সে যাই হোক, শোনো, হাদিয়া ইজ অনলি মাইন। তোমার বড় ছেলেকে পাগলামি ছেড়ে দিতে বলো। আর আমি বেশি কথা বলতে পছন্দ করি না, তা তো জানি। ভালোভাবে বলে দিচ্ছি, হাদিয়াকে আমি বিয়ে করতে চাই, অ্যান্ড সেটা খুব শীঘ্রই। এটা সম্ভব নয় সায়ন। বড় ছেলের আগে ছোট ছেলের বিয়ে করবে, তা আমি মেনে নিব না। তুই বাসায় আয়, আমরা আলোচনা করি। তোর দাদুকেও না হয় আসতে বলি, একটা ডেট ফিক্সড করে আমরা না হয় মেয়েটাকে দেখে আসি। মেয়েটাকেও তো দেখতে হবে। এরকম কিছু করো না আম্মু। তুই বাসায় আসবি কি না? না, আমি বাসায় আসবো না। আচ্ছা, লাগবে না, তুই থাক তোর মতো। আমাদের যা ভালো মনে হবে আমরা সেটাই করব। আর শোনো, তুমি কোনো উল্টাপাল্টা করবে না। বড় ছেলের আগে ছোট ছেলের বউকে আমি কিন্তু কখনোই মেনে নিব না। ওপাশ থেকে কোনো জবাব আসে না। খট করে ফোন কেটে যায়। বেশ কিছুক্ষণ যাবৎ মাহবুব সাহেবকে ফোন করেই যাচ্ছেন তার ছেলে সোহরাব সাহেব, কিন্তু কোনোভাবেই তাকে ফোনে পাচ্ছেন না, শুধু ওয়েটিং দেখাচ্ছে। রেগে ফোনটা শব্দ করে রেখে দিলেন সোহরাব সাহেব। কি হচ্ছে? বাবার ফোন শুধু ওয়েটিং পাচ্ছি। কার সাথে এত কথা বলছে কে জানে। দেখো, দাদুর আবার বুড়ো বয়সে ভীমরতি ধরলো কিনা। চুপ করো বেয়াদব ছেলে, তুমিও দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছ। এতদিন বলে বলে একটা ছেলেকেও রাজি করাতে পারলাম না, এখন একেবারে দুইটাই রাজি, তাও একই মেয়েকে। আয়ন, তুই এটা ঠিক করছিস না। মেয়েটা সায়ন পছন্দ করে, তোর এটা করা ঠিক হচ্ছে না। আম্মু, তুমি আমার কথা শুনবে নাকি আমি চলে যাবো বাড়ি ছেড়ে? সোহরাব সাহেব তার স্ত্রীকে বলেন আপাতত এই বিষয় নিয়ে কথা না বলতে। এইদিকে মাহবুব সাহেব ফোনে এতক্ষণ যাবৎ সায়নের সাথেই কথা বলতেছিলেন। আরজু বেগম ফোন রাখার পরই সায়ন ওর দাদুকে ফোন করে। ফোন করে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে। সব শুনে মাহবুব সাহেব বলেন, তাই এখন তুমি কি করতে চাচ্ছ দাদু ভাই? আমি চাচ্ছি তুমি কালকের মধ্যে ঢাকায় ব্যাক করো। তারপর আমার একটা প্ল্যান আছে। কি প্ল্যান সায়ন? আমি তোমার সাথে থাকবো, তবে তার জন্য আমার একটা শর্ত আছে। কি শর্ত বলো? যে শর্ত বলবে আমি মানতে রাজি। প্রমিস? ওকে, প্রমিস। আমি যদি তোমার কথা রাখি তাহলে তোমাকে বাড়িতে ফিরে আসতে হবে। এটা কি বলে দুলা ভাই? আমার ফ্ল্যাটে কে থাকবে? সে আমি জানি না, তবে তুমি আমার শর্তে রাজি হলে আমিও তোমার কথা রাখবো। আমার কথা রাখলে আমি বাসায় যাব। ওকে। সায়নের সাথে কথা শেষ করে নিজের ছেলেকে ফোন ব্যাক করেন মাহবুব আলম। হ্যাঁ বলবে, বলো। এতবার ফোন দেওয়ার কি আছে? বাবা, জরুরি কথা ছিল। কোন ব্যাপারে? বাবা, একটু ঝামেলা হয়েছে, আপনাকে একটু বাসে আসতে হবে। আমি ব্যস্ত আছি। বাবা, আর্জেন্ট।
আয়ানের জন্য একটা মেয়েকে দেখতে যাব ভাবছিলাম। দেখো আমার বয়স হয়েছে, এখন আমাকে এত ঝামেলা দিও না তো। তোমরা গিয়ে দেখে আসো, আমি ব্যস্ত আছি, পরে কথা হবে। বাবার এমন গা ছাড়া ভাব দেখে একটু অবাক হলেন সোহরাব সাহেব। তারপর ভাবলেন যে এখন তো শুধু দেখবেই, বিয়ে তো করছি না, বাবা বিয়ের সময় থাকলেই চলবে। আদিয়া মা, কোথায় তুমি? শুনে যাও, গুরুত্বপূর্ণ কথা আছে। এই কি হয়েছে, এত চেঁচামেচি করছো কেন? আরে ঝামেলা তো একটা হয়ে গেছে। কি হয়েছে? শেহারাব চৌধুরী ফোন করেছিল। কোন সোহরাব চৌধুরী? মাহবুব আঙ্কেলের ছেলে। ও, তা কি বললো সে? সেটা বলার জন্যই তো তোমাকে ডেকেছি। ভনিতা না করে তাড়াতাড়ি বলো, কাজ আছে আমার। তিনি তার বড় ছেলের জন্যে আমার মেয়েকে পছন্দ করেছে। তিনি কাল একটু আসতে চাচ্ছিল। তুমি কি বললে? আমি তো হ্যাঁ বলে দিয়েছি। একবার আদিয়াকে জিজ্ঞেস করা উচিত ছিল। আরে আসলেই তো আর বিয়ে হয়ে যাচ্ছে না, তাই আসতে বললাম। তুমি একটু আদিয়ার সাথে কথা বলো। আচ্ছা। রাতেই জাহেদা বেগম আদিয়াকে আয়ানের কথা বলে, কিন্তু আদিয়া ওর মাকে না করে দেয়। আমু, এমন একটা ছেলের সাথে তুমি কিভাবে বিয়ে নিয়ে ভাবতে পারো? ও এত বছর আমার যমজ বোনকে পছন্দ করলো, সেখানে ও কিভাবে এখন আমাকে বিয়ে করতে চায়? ও কি আদেও ভালোবাসতো? এই আয়ানও তো স্বার্থপর মা, আমি ওকে বিয়ে করতে চাই না। আদিয়া, তোর বাবা তাদের আসতে বলেছে, এখন না করলে ব্যাপারটা ভালো দেখাবে না। তার থেকে বরং আসুক, এরপর না হয় দেখা যাবেন। যা ভালো মনে হয় করো। সোহরাব সাহেব আয়ানকে ফোন করে। হ্যাঁ বাবা, আবার কি বলবে বলো? আমি তোমার বাসার সামনে দাঁড়িয়ে আছি, তুমি কোথায়? আমার সামনে কেন এই অসময়ে? আমার ছেলের হবু পুত্রবধূ যে তোমার বাসায় আছে তা তো জানতাম না। যাই হোক, ফিরে থাকলে দেখা করো। না, ব্যস্ত আছি, রাখছি আমি। এই ছেলের তেরামি আর গেল না। বাবা দাদার রক্ত তো শরীরে বইছে নাকি? আবার শুরু হয়েছে। দেখো, একটা ভালো কাজে এসেছি, এখানে এসে মোটেও ঝগড়া করবে না। ভালো কাজ নাকি ছাই? এটা পুরোপুরি রং। এই মেয়ের সাথে সায়নেরই বিয়ে হবে, দেখো। তোমার রেডিওটা একটু অফ করো দয়া করে, আমরা ভেতরে যাই এবার। সোহরাব সাহেব, আরজু বেগম ও আয়ান তিনজন ভিতরে যায়। আজমাইন সাহেব তাদের সাথে কথা বলছিলেন। আকাশও আছে, ও চুপচাপ পাশের একটা সোফায় বসে আছে। জাহেদা বেগম কিচেনে মাহি আদিয়াকে তৈরি করছিল। সোহরাব সাহেব কেবল বলতেই যাচ্ছিলেন যে ভাই, আমরা একটু আপনার মেয়েকে দেখতে চাই। ঠিক সেই সময় কলিং বেল বেজে ওঠে। আকাশ বাবা, দেখ তো কে আসলো। আকাশ উঠে দরজা খুলে দেয়। দরজার সামনে সায়নকে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে যায়, আবার খুশিও হয়। আয়ান আশাই এতক্ষণ বিরক্তি হচ্ছিলেন আকাশ, কিন্তু সায়নকে দেখে মুখে হাসি ফুটে ওঠে। ভাই, আপনি আসছেন? সায়ন জবাব দেয় না, শুধু একটা মুচকি হাসি দেয়। আকাশ তাদের নিয়ে ভিতরে আসে। এমন সময় আকাশ আর মাহবুব সাহেবকে একসাথে দেখে দাঁড়িয়ে যায় আয়ান আর সোহরাব সাহেব। কিছুক্ষণ সবাই নীরব থাকে। এরপর সোহরাব সাহেব বলেন, বাবা, তুমি এখানে? তুমি না বললে তুমি ব্যস্ত? এই কে তোমার বাবা? আমি তোমাকে চিনি না। আজমাইন বাবা, আমি একটু তোমার সাথে কথা বলতে চাচ্ছিলাম। এখন কি বসবো না কি না? আরে আঙ্কেল, আপনি এখনো দাঁড়িয়ে কেন? বসেন। সায়ন বাবা, বসো। বাবার এমন আচরণে আহম্মক হয়ে বসে আছে সোহরাব। মুখে কুলুপ এঁটে বসেছে বাবা কি করে তা দেখার জন্য। মাহবুব সাহেব বলেন, আজমাইন, আমি একটা গুরুত্বপূর্ণ জিনিস চাইতে এসেছি তোমার কাছে। আঙ্কেল, আমার কাছে আপনাকে দেওয়ার মতো কি আছে? তোমার মেয়ে আদিয়াকে আমার নাতির জন্য পছন্দ করেছি। মেয়ের জন্য একই পরিবার থেকে একই সময় দুই ছেলের জন্য সম্বাদ, এমন সিচুয়েশনেও কখনো পড়তে হবে এটা যেন ভাবেননি আজমাইন সাহেব। তিনি বাকরুদ্ধ হয়ে বসে আছেন। কি জবাব দেওয়া উচিত এখন তার? আজমাইন, এভাবে বসে থাকলে হবে? কিছু তো বলো, একটা সিদ্ধান্ত তো নিতেই হবে। মাহবুব সাহেব এর কথাই নড়ে চড়ে বসেন আজমাইন সাহেব। আয়ান ও সোহরাব সাহেবের আগ্রহী দৃষ্টিতে তাকিয়ে আছে, এখানে এখন কি ড্রামা হবে সেটা দেখার জন্য। সায়ান নির্লিপ্ত ভঙ্গিতে বসে আছে, তার চোখে মুখে চিন্তার রেশ নেই। তখন আজমাইন সাহেব বলেন, আঙ্কেল, আমি চাচ্ছি আদিয়ার মতামতটা জানতে। হ্যাঁ, অবশ্যই।
আজমাইন সাহেব জাহেদা বেগমকে ডেকে বলেন আদিয়াকে নিয়ে সামনে আসতে। জাহেদা বেগম আজমাইন সাহেবের কথায় আদিয়াকে নিয়ে সামনে আসে। আদিয়া ভেবেছিল অফিসে গিয়ে আয়ানকে না করে দিবে, কিন্তু তার আগে এমন একটা সিচুয়েশনে পড়ে যাবে এটা ভাবনার বাইরে ছিল। আদিয়া এসে বসতেই মাহবুব সাহেব বলেন, দিদিভাই, এখানে কি হচ্ছে তুমি হয়তো এতক্ষণে অনুমান করতে পেরেছো। এখন সবকিছু তোমার মতামতের উপর নির্ভর করতেছে। আদিয়া মুখ তুলে তাকায় মাহবুব সাহেব কি বলতে চাই সেটা শোনার জন্য। দিদিভাই, তুমি কাকে পছন্দ করো বলো, তোমার যাকে ভালো লাগবে আমি তার সাথেই তোমার বিয়ে দিব। আদিয়া কথা না বলে ওর বাবার দিকে তাকায়। ওর বাবার কাছে আসলে আস্তে জিজ্ঞাসা করে, বাবা, এসব কি হচ্ছে? বিয়েটা কি কোনো ছেলে খেলা নাকি? আজমাইন সাহেব মেয়েকে বলে, যে তুমি একটা অ্যান্সার দাও, বাকিটা আমি দেখতেছি। বাবার কথায় অস্পষ্ট হয় আদিয়া নরম কণ্ঠে জানায় সে বিয়ে করলে সায়নকে করবে। আদিয়া সায়নের কথা বলতে দেরি হচ্ছে। আয়ান এর খেপে যেতে এক মুহূর্তও সময় লাগেনি। সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। সামনে থাকা টি টেবিলে সজোরে লাথি বসায়। টেবিলের উপরে থাকা গ্লাস পিরিচ যা ছিল সব ভেঙে গুড়িয়ে যায়। আয়ান শক্ত কণ্ঠে শুধায় এই বিয়ে সে কোনো মতেই হতে দিবে না। আয়ানের বাবা মা বুঝিয়ে সুঝিয়ে সায়নকে বসাই। সোহারাফ সাহেব মূলত তার বাপের জন্যই মুখে কুলুপ এঁটে বসেছিলেন, কিন্তু ছেলের এমন উগ্র আচরণে লজ্জিত হন তারা, ক্ষমা প্রার্থনা করেন। কিন্তু আজমাইন সাহেব এবার গলায় একটু কঠোর ভাব এনে বলেন, আঙ্কেল, আমার ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি যা বলার সামনাসামনিই বলছি। এমন একটা ফ্যামিলির সাথে আমার মেয়ে আমি বিয়ে দেবো না, যেখানে ভাইয়ে ভাইয়ে প্রতিদ্বন্দ্বী হয়। সে ফ্যামিলিতে আমার মেয়ে কখনোই সুখী হতে পারবে না, তাই এ বিয়ে সম্ভব না। আজমাইন সাহেবের এর কথাই মুখ চুপসে যায় সবার। এরপর আর কোনোভাবেই রাজি করানো গেল না তাকে। তিনি এবার বেঁকে বসেছেন আর তার কথাই অনড় তিনি। অবশেষে বাধ্য হয়ে চলে যান তারা। তবে সায়ন যাওয়ার আগে বলে যায়, আঙ্কেল, আজ আপনি যেমন করলেন তাতে হয়তো কখনো আপনার সামনে আমার আসা উচিত না, তবে আমি কথা দিচ্ছি আপনার মেয়েকে বিয়ে করবই, অ্যাট এনি কস্ট। সারাদিন বেশ ভালোই ধকল গেছে। আদিয়া এখন বেশ টায়ার্ড লাগছে, তাই ডিনার সেরে এসেই ধপ করে শুয়ে পড়ে। চোখটা প্রায় লেগে আসছিল, তখনই ফোন বেজে ওঠে। উঠে বসে আদিয়া। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে আয়ানের ফোন। আদিয়া ফোন রিসিভ করে। আয়ান কিছু একটা বলে আদিয়াকে। আদিয়া ফোন রেখে আবার শুয়ে পড়ে। নিজের বাসায় কোনো জায়গায় কি থেকে সে যেসব বিষয়ে আমাদের সবার বেশ ভালোই অভিজ্ঞতা থাকে, তেমনই সায়নেরও রয়েছে। ব্যালকনির টপকে জানালা দিয়ে হাত ঢুকিয়ে দরজার ছিটকিনি খুলতে তেমন একটা সময় লাগে না সায়নের। পা টিপে টিপে রুমে ঢুকলো। তার সামনেই ঘুমিয়ে আছে এক রমণী, যার মুখ মায়ায় ভরা। তাকালে তাকিয়ে থাকতেই মন চাই। এর মায়ায় আসক্ত না হয়ে থাকা যায় না। সায়ন আস্তে আস্তে বেড সাইডে বসে, হাতে ভর করে ঝুঁকে তাকিয়ে আছে তার প্রেয়সীর দিকে। হঠাৎ নড়ে ওঠে আদিয়া, চোখ পিটপিট করে। এখনই চোখ মেলবে এমন একটা সিচুয়েশন। তবে আজ আর সায়ন পালিয়ে গেল না। সে ভাবলে সিহীনভাবে বসে আছে। আদিয়া চোখ মেলে তাকায়। সায়নকে সামনে দেখে অবাক না হয়ে ঘুম ঘুম কণ্ঠে বলে, সায়ন ভাই, আপনি আমার স্বপ্নে আসা শুরু করেছেন কেন? দ্যাটস নট ফেয়ার সায়ন ভাই। শুনে নিন বাবা কি বলেছে। বাবা আপনার সাথে আমার বিয়ে দিবে না। শুধু শুধু আমাকে ডিস্টার্ব করবেন না, বলে দিলাম। শোনেন, আপনি যদি পারেন তাহলে আমার বোনকে খুঁজে বের করুন। তাহলে আমরা দুই বোন আপনাদের দুই ভাইকে বিয়ে করব। নয়তো সম্ভব নয়। সায়ন এতক্ষণ চুপচাপ শুনছিলেন, এবার বলে, আচ্ছা ম্যাডাম, আমি তাহলে আপনার স্বপ্নেও আসি? শুধু আসছেন, ডিস্টার্বও করেন। সায়ন এবার হাত দিয়ে আদিয়ার চুলে হাত দেয়, টান লাগিয়ে চুলে শব্দ করে ওঠে আদিয়া। পুরোপুরি চোখ খুলে তাকায়, উঠে বসে। এবার সায়নের দিকে তাকিয়ে বলে, এ কি, আপনি এখানে কেন? তো অন্য কাউকে আশা করেছিলে বুঝি? ছি ছি, কী সব বলেন? একটা মেয়ের ঘরে এত রাতে একটা ছেলে, এটা কি ভালো দেখায় বলেন? না জানি মান, ভালো দেখায় না। লোক দেখলে বদনাম হবে, তারপর আমাদের বিয়ে দিয়ে দিবে। ভালো হবে না বলো? ফালতু লোক। আপনি আগের মতোই আছেন।
এখনো ভালো হননি। ভালো কিভাবে হব বলো? তুমি আজ আমাকে বিয়ে করতে রাজি হয়েছো, আমি যে কি খুশি তোমাকে বলে বোঝাতে পারবো না। তোমাকে একবার দেখার লোভ সামলাতে পারিনি, তাই চলে আসলাম। কিন্তু তুমি অজান্তেই আমার যে উপকার করলে তা আমি তোমাকে কখনো বলে বোঝাতে পারবো না। একবার টাইট হাত দেওয়ার ইচ্ছে ছিল তোমাকে, তবে বিয়ে না করে এসব করা যাবে না। সেই রাতকে খুঁজে আনবো আমি, ওকে যেদিন নিয়ে আসবো ঠিক তার 7 দিন পর তোমাকে আমার বাসায় বউ করে নিয়ে যাব। আজ আসিব।